এনআরসির রুল হচ্ছে, এনআরসি তার ধরার টেকনিকটার নাম হচ্ছে এনপিআর। 1 এপ্রিল থেকে এনপিআর হচ্ছে। এখন যেটা ওরা করবে কৌশলগত কারণে, বর্ডার এলাকায় মুসলমান ছেলেদেরকে গুলি করবে, গুলি করে মারবে, 200, 100, 500 মারবে, বলবে গরু পাচার করতে এসেছিল। এবার সেইটাকে ছড়িয়ে যাবে এবং মুসলমানরা আজাদি আজাদি বলে সভা করবে, মিছিল করবে, আর হিন্দুদের বলবে এই দেখো মুসলমানদের মারছি। ক্ষতি হতে পারে সাধারণ মানুষের। ক্ষতি বলতে ধরুন, প্রথম কথা হলো এদের কৌশলটা কি, তারপরে ক্ষতিটা বলছে। এদের কৌশল হচ্ছে, এরা যখনই একটা খুব ভালো কথা বলবে, বুঝে নিতে হবে এর পিছনে একটা সাংঘাতিক ষড়যন্ত্র আছে। প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখেছি। এখন এখানে বলছে যে বর্ডার এলাকার গরু পাচার এবং অনুপ্রবেশকারী আটকাতে, এই দুটো কথা যদি ধরি আমরা, তাহলে দেখব গরু পাচার আর গরু চুরি কিন্তু এক নয়। গরু পাচার মানে ট্যাক্স না দিয়ে গরুর ব্যবসা করা। একথা ঠিক, বাংলাদেশে আগে গরুর প্রোডাকশনটা কম ছিল, যেহেতু ভারত বা পশ্চিমবঙ্গ অনেক বড়, এখান থেকে গরু বিক্রি করতেও পারে, এখানে পাচার হতো, কিছু চুরি হয় না তা নয়, যেটা চুরি হয় সেটা এফআইআর হয়, তার জন্য মামলা হয়, তার জন্য তো গুলি করতে হবে না, তার জন্য তো আইন আছে, সিস্টেম আছে। গরু পাচারটা তাহলে যদি এই ট্যাক্সটা যদি 100 টাকা বাঁচাতে হয় গভর্নমেন্টকে, তো 100 টাকা বাঁচাতে গিয়ে 10 লক্ষ টাকা খরচ করে ফেলছে লক্ষ লক্ষ বিএসএফের পিছনে। গরু পাচার করার নাম করে গোটা পশ্চিমবঙ্গকে নিয়ে নিচ্ছে অর্ধেকটা, এটা হতে পারে না। যেমন বর্ডার মানে কি, যেখানে দুটো দেশের মাঝে একটা দেশ থেকে আরেকটা দেশকে দেখা যায় দূরে, হ্যাঁ, এখানে বর্ডার এমন যেখানে ধরো বারাসতে, বৃহৎ বারাসত থেকে বনগা দেখা যেতে পারে, দেখাই যাবে না। এটা কাটোয়া পর্যন্ত ঢুকে গেছে, বহরমপুর শহর ঢুকে গেছে, কৃষ্ণনগর শহর ঢুকে গেছে, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর পুরো, মালদার অর্ধেক, জলপাইগুড়ি, কুচবিহার বহু, আর তারপরে আপনার আলিপুরদুয়ার বহু জায়গা। আচ্ছা, পশ্চিমবঙ্গের এই যে নদিয়া, প্রায় সবটা জায়গায়, এই টোটালটা হচ্ছে সম্পূর্ণ ভাঁওতা, গরু পাচার ভাঁওতা। তা দ্বিতীয়টা কি বলছে? দ্বিতীয় বলছে অবৈধ অনুপ্রবেশকারী যাতে ঢুকতে না পারে। তাহলে অবৈধ অনুপ্রবেশকারী আর ঢুকতে দেব না, তাহলে আর ঢুকতে দেবে না, তাহলে কি, তাহলে তোমার বর্ডারে যারা আছে তারা কি করছে? সেই যাদেরকে আমরা খাইয়ে পড়িয়ে রাখছি, সেই ছেলেগুলো, বর্ডার সিকিউরিটি, আমাদের ট্যাক্সের টাকায়, তারা এতদিন আটকাতে পারেনি। আচ্ছা, তারা আটকাতে পারেনি, তাহলে কি আর যাতে ঢুকতে না পারে তাই এতটা এরিয়া করা হলো, নাকি যারা ঢুকে পড়েছে তাদেরও ধরা হবে? এক প্রশ্ন হচ্ছে, এখন কথা হচ্ছে এই বছর নির্বাচনের আগে সময়টাকে মিলিয়ে নিন, কার কি কথা। ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঠাকুরনগরে এসে বলেছেন যে এই যে উদ্বাস্তু মানুষগুলো যারা 72 বছর বেনাগরিক হয়ে আছে, তার মানে 1948 সাল সংবিধান অনুযায়ী 72 বছর বেনাগরিক, কারণ সংবিধানের 6 খ বলছে 1948 সালের 19 জুলাই, তার আগে যারা 6 মাস অন্তত ভারতে বাস করছে তারা ভারতের নাগরিক, তারপরে যারা এসছে তারা যদি সিটিজেনশিপ সার্টিফিকেট না পায় তাহলে নাগরিক নয়। তাহলে অমিত শাহের কথা মিলে গেল, ক্যালকুলেশন করে 72-এ তারা বেনাগরিক, মানে অবৈধ অনুপ্রবেশকারী। জেপি নাড্ডা, বিজেপির রাজ্য কি সর্বভারতীয় সভাপতি, তিনি কি বলছেন? বর্ডার এলাকাগুলোই অবৈধ অনুপ্রবেশকারীরা থাকে। আর ভারত সরকার কি বলেছিল, আমাদের রাষ্ট্রপতি কি বলেছিল, যে ইঞ্চি ইঞ্চি খুঁজে 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 অবৈধ অনুপ্রবেশকারীদের ধরা হবে। আর মতুয়াদের নেতা, আজকের মন্ত্রী শান্তনু ঠাকুর কি বলেছিলেন আক্ষেপ করে গত বছর, 2 বছর আগে, সে ভিডিও আমার কাছে আছে, আমরা আইনত রোহিঙ্গা হয়ে গেছি। অর্থাৎ রোহিঙ্গাদের এই পৃথিবীতে কোনো রাষ্ট্র নেই, দেশ নেই, মাটি নেই। অর্থাৎ আইনত সিএএ 2003 বিজেপি করেছিল, অটল বিহারী বাজপেয়ী, সেই আইনে উদ্বাস্তু ভাইদেরকে চিরকালের জন্য দাস বানানো হয়েছে। অর্থাৎ এই সিকিউরিটি, এই বিএসএফের মাধ্যমে মানুষকে চোখে একটা ঠুলি পরিয়ে এটা ঘিরে নিল। অখণ্ড ভারতের ভূমিপুত্র, যারা অনার্য, যারা যুগ যুগ ধরে ভারতবর্ষে বাস করতেন, ভারতের মানুষ, ভারতের মালিক,
একটা রাজনৈতিক সীমারেখা দ্বারা তাদের ভাগ করা হলো। এবার তাদের কৌশল করে ঘিরে নেওয়া হচ্ছে। দেখো এই যে 50%, 35-7% বা একটু একটু করে বাড়িয়ে ওরা কিন্তু ঘিরছে। এই ঘিরতে ঘিরতে কী করছে মানুষ বুঝতে পারছে না। এর সঙ্গে হিন্দু মুসলমানের কোনো সম্পর্ক নেই। আইনত মুসলমানদের ভয়টা কম, কারণ মুসলমানরা দেশভাগে বলি হয়ে আসেনি। এবং মুসলমানদেরকে, মুসলমান আর হিন্দু যদি ঝামেলা লাগানো না পারে, বিভাজন না করে, তাহলে হিন্দু উদ্বাস্তুদের ধরতে পারছে না। এখন যেটা ওরা করবে কৌশলগত কারণে, বর্ডার এলাকায় মুসলমান ছেলেদেরকে গুলি করে মারবে, 200, 100, 500 মারবে, বলবে গরু পাচার করতে এসেছিল। এবার সেইটাকে ছড়িয়ে যাবে এবং মুসলমানরা আজাদি বলে সভা করবে, মিছিল করবে, আর হিন্দুদের বলবে এই দেখো মুসলমানদের মারছি। তখন হিন্দুরা টুক করে এনপিআরে সই করবে, কারণ এনপিআর শুরু হচ্ছে জানুয়ারির প্রথম সপ্তাহে। এই বছর 2022-এর প্রথমে এনপিআর একটা হলো। এনপিআরের ভরে ওরা গুটিয়ে গেছিল ভয়ে, তারপরে ওরা ডিজিটাল এনপিআর করছে। মানে 1952 সালের ভোটার লিস্টে যদি তার বাবার নাম থাকে বা দাদুর নাম না থাকে তাহলে বেনাগরিক। এটা ডিজিটাল এনপিআর। মোট 3,447 কোটি টাকা বাজেট হয়েছে, সেটা চলছে। ধরা যাক আমার ভোটার কার্ড আছে, আমার ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক হয়েছে, আধার কার্ডের সঙ্গে এনপিআর লিঙ্ক হয়েছে। এনপিআর মানে এনআরসি রুল হচ্ছে এনপিআর। এবার আমার নাম মানিক মণ্ডল, আমার বাবার নাম সুরেন মণ্ডল। আমার বাবার ভোটার লিস্টে দেখবে যে 52 সালের ভোটার লিস্টে সুরেন মণ্ডল আছে কিনা। অর্থাৎ এইভাবে পুরোপুরি ঘিরে অখণ্ড ভারতের ভূমিপুত্র যারা ভারতবর্ষের মালিক, তাদেরকে চিরকালের জন্য দাস শ্রমিক বানাবে, তার কৌশল নিয়েছে। এখন যেটা করতে চলেছে, প্রতিটি জেলায় ডিটেনশন ক্যাম্প এবং টাওয়ার, ওই টাওয়ার বড় টাওয়ারে কি দেখবে, ওরা দেখবে কে গরু পাচার করছে, কি দেখবে কোন অনুপ্রবেশকারী ঢুকছে। কি সেই স্বাধীনতার সময়কার দেশ ভাগ হলো আর পুটলি বাচ্চা কাচ্চা নিয়ে কাঁদতে আসছে? তাহলে এইটার কৌশলটা হলো, এই যে ডিটেনশন ক্যাম্পগুলো হবে, এই যে অন্যায়গুলো হবে, তাতে যেন মিছিল মিটিং করতে কেউ না পারে। গণ আন্দোলন কর্মীরা তারা যেন সভা করতে না পারে, তারা যেন প্রতিবাদ করতে না পারে। এই যে সূর্যকান্ত মিশ্র সিপিএমের লোক বলেছিলেন না ডিটেনশন ক্যাম্প গুড়িয়ে দেবো, এখন তাদের পাছা গুড়িয়ে দেবে সিআরপিএফ, মানে বিএসএফ। ঠিক আছে, তো তারা যাতে একত্রিত না হতে পারে তার জন্য টাওয়ার হচ্ছে। টোটালটা বাঙালিকে শেষ করে দিল। জাগো বাঙালি জাগো, বাঙালি হিন্দু মুসলমান বলে কিছু নেই। রবীন্দ্রনাথের বাঙালি যারা, নজরুলের বাঙালি যারা, আমাদের লালন ফকিরের বাঙালি যারা, বাঙালি শেষ হয়ে গেল। এটা হচ্ছে ওদের কৌশল। এর মাধ্যমে কি এনআরসি করিয়ে নেওয়ার একটা বড় কৌশল? এনআরসি করিয়ে নেওয়া ফেওয়া কিছু নয়। সিএ 2003 আইনের 14 ক ধারায় বলা হচ্ছে এনআরআইসি করতে হবে, ন্যাশনাল রেজিস্টার অফ ইন্ডিয়ান সিটিজেন। ভারতের নাগরিকদের তালিকা, ভারতের নাগরিক কাহারা, সংবিধানের 6-এর খ এবং 1955 সালের নাগরিকত্ব আইন অনুযায়ী যারা 1955 সালের পরে আগে থেকে বাস করছে তারা ভারতের নাগরিক অথবা সিটিজেনশিপ সার্টিফিকেট আছে। আর এনআরসির রুল হচ্ছে, এনআরসি তার ধরার টেকনিকটার নাম হচ্ছে এনপিআর। 1 এপ্রিল থেকে এনপিআর হচ্ছে। এনপিআরে লিখতে হবে বাবার জন্ম কোথায়, মায়ের জন্ম কোথায়, সেই দেশের বর্তমানে নাম কি, কত সালে জন্ম। ধরা যাক 1945 সালে বাবা নোয়াখালীতে জন্ম নিয়েছে, হ্যাঁ, আর তখন সেই দেশের নাম এখন বাংলাদেশ। তাহলে সরকার ফরেন ট্রাইব্যুনাল থেকে চিঠি আসবে, তোমার বাবার ওখানে জন্ম, তুমি এখানে আছো কোন আইনে, তাহলে সিটিজেনশিপ সার্টিফিকেট দেখাও। টোটালটা মানে আমরা যে এতদিন ধরে চিৎকার করলাম, তুই শাকিরুল একজন প্রখ্যাত সাংবাদিক, তুই যে পাগলের মতো এইসব নিউজ দেখালি, এতে সমস্ত জল ঢেলে দিল। আর এর পিছনে বাঙালিদের মধ্যে একটা বৃহৎ অংশ মূর্খ, যারা মরার জন্য সে মানে দাস হওয়ার জন্য জন্মগ্রহণ করেছেন, তারা নিজেরাও ডুবলো, গোটা বাংলা এবং বাঙালি জাতিকে ডুবিয়ে দিল। এখানে রাজ্য সরকারের ভূমিকা কেমন দেখছেন? প্রথম কথা হচ্ছে এটা তো পুরো আইনি খেলা, মুখের কথায় কোনো গল্প চলবে না। মমতাদি বলছেন সবাই নাগরিক, এই বলে কোনো কথা হয় না, তাহলে একটা আইন হতো না, তাই তো? তাহলে এই আইনে বলছে সিএ 2003-এ প্রতিটি রাজ্যকে এনআরসি করতে হবে, অর্থাৎ রাজ্য সরকারের কোনো মূল্য নেই। এই
50 কিলোমিটার যে এরিয়াটা বিএসএফ করলো, এটা বেআইনি, এটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ধ্বংস করলো এবং সুপ্রিম কোর্টকে ভায়োলেট করলো। কিন্তু বিজেপি ভায়োলেট করবে, কারণ ওদের আরএসএস এর লোকেরা তোমার পুলিশ ডিপার্টমেন্ট, সিআরপিএফ, মিলিটারি, কোর্ট সমস্তটা ঘিরে নিয়েছে। ওরা এখন দয়া করে যেন আমাদের বাঁচিয়ে রেখেছে, প্রতিটি পলিটিক্যাল দলকে যেন ওরা দয়া করে রেখেছে। আর পলিটিক্যাল দলগুলো ভয় ভয় মিউ মিউ করে কথা বলছে। যে আন্দোলন করার কথা, আর সত্যি করে সরকাররা আন্দোলন করবে কি করে? রাজ্য সরকার আর যে সরকারই হোক, সে তো একটা সিস্টেমের মধ্যে বাঁধা। আন্দোলন করতে হবে জনগণকে। তবে সরকারের উচিত গোপনে অন্য পথে সাধারণ মানুষকে আন্দোলনের জন্য এগিয়ে দেওয়া, কারণ সামনাসামনি আইনত তারা পারবে না, কারণ এই ভারতীয় সংবিধানকে বা ভারতীয় সংসদীয় ব্যবস্থাকে সে শপথ করে সে সরকারে এসেছে। সুতরাং আবার মানুষকেও বাঁচাতে হবে। তাদের কর্তব্য এবং তাদের প্রধান উচিত গ্রাম বাংলার মানুষকে গণ আন্দোলনের মাধ্যমে, গণসংগঠনের মাধ্যমে নতুন নতুন নেতা তৈরি করে এই ভয়াবহ বিপদের হাত থেকে বাঁচানো। তার কারণ হচ্ছে এই যে তৃণমূল যে বারবার ভাবছে, এবং এটা হয়তো তার একটা রাস্তাও এই প্রথম হয়তো ছিল, সেটা হলো ভারতবর্ষে একটা বাঙালি মুখ প্রধানমন্ত্রী হওয়া। কিন্তু সেটা পুরোটাই জল ঢেলে দিল যদি এখনই তৃণমূল তার মেশিনারিজ নিয়ে সরাসরি তৃণমূল নাম না দিয়েও সাধারণ মানুষের মধ্যে মিশে গিয়ে জনগণকে উদ্বুদ্ধ করে এটা আটকাতে না পারে। তাহলে তার কারণ বর্ডার এলাকায় পড়ে যাচ্ছে 102টোর বেশি কনস্টিটিউয়েন্সি। সমস্ত জায়গার পুলিশের কোনো আর ক্ষমতা থাকলো না। অর্থাৎ এনপিআর যেই হয়ে যাবে, এনপিআরে লেখা দিতে হচ্ছে ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ডের নাম্বার, দিতে হচ্ছে পাসপোর্টের নাম্বার, দিতে হচ্ছে রেশন কার্ডের নাম্বার, দিতে হচ্ছে গাড়ির ড্রাইভিং লাইসেন্স, ওগুলো ব্লক করে দেবে। প্রত্যেকে যাদের এইটা দেখবে তাদের ব্লক করে দেবে। তার মানে তারা ভোট দিতে পারবে না। তার মানে এই সমস্ত জায়গার ভোট নরেন্দ্র মোদী সাহেব নিয়ে নেবেন হিন্দু রাষ্ট্র করার জন্য। সুতরাং যদি তৃণমূলকে বাঁচতে হয়, মানে বড় কিছু করতে হয় ভারতবর্ষের, তাহলে এখনই তাদের ঝাঁপিয়ে পড়তে হবে। আর বিজেপির মতো নিকৃষ্ট একটা দলকে কোনো মানবতাবাদী মানুষ, যুক্তিবাদী মানুষ তো বিজেপি করতে পারে না। বিজেপিকে যদি নিঃশেষ করা না যায়, বিজেপি নিঃশেষ যদি হয়, তাহলে বামপন্থীরা উঠে আসুক। তৃণমূল, বামপন্থী এরা যদি একত্রিত হয়ে, কংগ্রেস সবাই যদি একত্রিত হয়ে এই ভয়াবহ বিপদের হাত থেকে বাঙালিকে না বাঁচায়, বাঙালি নিশ্চিহ্ন হয়ে যাবে। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের ছেলে মেয়ে, তার ছেলে যে দাস শ্রমিক হবে, তারা কোনোদিন এই তৃণমূল, কংগ্রেস, সিপিএম এদেরকে ক্ষমা করবে না।